না বলুন না, আমার কোনো সমস্যা না। শতাব্দী শতাব্দী এক্সপ্রেস হাত মারা বীজ আপনি দিচ্ছেন, ঠিক আছে? কি সমস্যা মাটিতে কি সমস্যা হয় বলে আপনাকে আপনার মনে হচ্ছে তো সমস্যা কি সমস্যা হয় বলে আপনি জানেন? সমস্যা হয় জানেন? কি সমস্যা হয় জানেন না? কি সমস্যা হয় বলে আপনি মাটিতে ঘাস হয়েছে, কি প্রয়োগ করলেন? সূর্যের আলো থাকাকালীন, প্রখর আলো থাকাকালীন ওইটা ওই ওষুধটা প্রয়োগ করা হয় না? প্রয়োগ করলেন, ওই ওষুধটা কি করে না ক্লোরোফিল উৎপাদন বন্ধ করে দেয়, স্টপ। গাছের ক্লোরোফিল উৎপাদন বন্ধ করে দেয়। তার ফলে কি হয়? একদিন পরেই গাছ শুকিয়ে যায়। শুধু তাই করে না, এর শিকড়টাকেও নষ্ট করে, শিকড়টাকেও নষ্ট করে দেয়। কিন্তু এখানে কিন্তু আছে, কি করে জানেন? তার সঙ্গে কিছু কিছু গাছের শিকড় নষ্ট করতে, ঘাসের শিকড় নষ্ট করতে পারে না, যেমন মুখো ঘাস হবে। এর ক্ষমতা হয়, এই মুখো ঘাসের শিকড় মনে করুন এত পর্যন্ত গাছ অনেক দূর পর্যন্ত চলে যায়। ওষুধের ক্ষমতা হচ্ছে 1 সেমি নিচে নামে, 1 ইঞ্চি নিচে নামে, মাটির 1 সেমি নয়, 1 ইঞ্চি নিচে পর্যন্ত কাজ করতে পারবে। মাটি 1 ইঞ্চি নিচে পর্যন্ত কাজ করতে পারবে, মানে এই পর্যন্ত গোড়াটাকে সে নষ্ট করতে পারবে। আর বাকি গোড়াটা রয়েই যাবে। তাহলে এটা মরে গেলে আবার তো এখান থেকে গজাবে, ঠিক আছে? হ্যাঁ, কিছু কিছু গাছ এগুলো দুর্ভা গাছ, এগুলো উপরে ভেসে থাকে যা শিকড়, সেগুলো একদমই নষ্ট করে দেয়, জড়িয়ে পুড়িয়ে দেয়। এখন থেকে আর হয় না, কমই হয়। তাও বীজগুলো যেহেতু পড়ে আছে, পরবর্তীকালে আবার ওখান থেকে হবে। এখন কিন্তু সেটা ইন্ডেক্স হয়ে গেছে সবুজ, ইন্ডেক্স হয়ে গেছে, দেখবেন ওই ওষুধটারই ইন্ডেক্স হয়ে গেছে সবুজ, মানে ওটা পরিবেশ বান্ধব করে দিয়েছে। আগে ইন্ডেক্স ছিল লাল, এখন হয়ে গেছে সবুজ, মানে ওটা পরিবেশ বান্ধব, অতটা ক্ষতি করছে না। আমাদের পরিবেশের কথা ভাবতে হচ্ছে। এটা এটাতে দিলে কি ক্ষতি হয়? প্রথম হচ্ছে মাটির রন্ধ্র বন্ধ হয়ে যায়, এবং দেখবেন বর্ষাকালের পর আমরা উঠোনে চটা চটা উঠে দেখেছেন, হ্যাঁ, চটা চটা করা গোলাপ গাছের মতো শ্রীপাত হয়, চটা মারা ওই চটা মারা হয়ে যাবে আপনার বিয়ে, মানে হচ্ছে ওপরের কৌশিকী নালীটাকে পুরো টোটালটাকে বন্ধ করতে, প্লাস্টিকের মতো, বুঝতে পারছেন? তাহলে কি হবে? ওর মধ্যে আলো রশ্মিও পড়বে না, অক্সিজেনও ঢুকবে না, কোনো কিছু। সেজন্য এটাকে ইউজ টোটালি বন্ধ করতে বলছে। কিন্তু এখন কি তৈরি, এখন হয়ে গেছে কি না, এখনকার যে ঘাস মারা ওষুধগুলো বিশাল ডোজেন, একটু দিয়ে হুট করে ঘাস মারা ওষুধ মেরে দেন, মারবে। এখন বিভিন্ন ধরনের সাথী বেরিয়ে গেছে, ঠিক আছে? মানে সেই ওষুধগুলো মারলে ফসলের কোনো ক্ষতি হবে না, কিন্তু তার সঙ্গে থাকা আগাছাগুলোকে মেরে দেবে। ক্ষতি করে গাছের গ্রোয়িং লেভেল, ঠিক আছে? ক্ষতি হয় না তার, এই সমস্ত কি হবে? গাছের গ্রোয়িং লেভেলটা ক্ষতি হবে। কিন্তু এই ঘাস মারা ওষুধের থেকে অনেক ওকে, এটা হচ্ছে মেন। আপনারা সেই তখনই মিটিমিটি করে হাসছেন কেন? কি বলছেন, কি কথা হচ্ছে আপনাদের মধ্যে? শুনে আমি একটু হাসতে চাই আপনাদের সাথে। হ্যাঁ স্যার, দিয়ে যাবে। আপনাদের জন্য এনেছি গো। স্যার মোটা কি হবে না শুরু? যেটা দেখাচ্ছেন ওটা একটা প্র্যাকটিক্যাল ফিল করে দেখানোর একটা চেষ্টা চলছে। যদি একটা জমি 10/10 পাওয়া যায় এখানে কাছাকাছি, মানে জমি মানে সেটাতে যদি চাষ হয় এরকম জমি, মানে পড়ে আছে উঠুন, সেটা জমি বানানো হবে। F1 ভ্যারাইটিস যদি বীজ হয়, সেক্ষেত্রে কেন জল চেঞ্জ করে দেবো? বলি, জল মানে কি গো? জল মানে হাইড্রোজেন আর অক্সিজেনের কথা, ঠিক আছে? এবারে কেন দেবো? মনে করুন আপনি একটা জায়গায় কি ভিজিয়েছেন না, ধান ভিজিয়েছেন, জল দিয়েছেন, দিয়ে ধান ভিজিয়ে দিয়েছেন, ধান আছে, ধান ভিজিয়ে। এটা প্রথমে একটা ধান কতক্ষণ ভেজাতে হয় জানতে হবে? কতক্ষণ ভেজাতে হয়? 12 ঘন্টা, 18 ঘন্টা, 12 আওয়ার্স থেকে 18 আওয়ার্স, 12 থেকে 18 ঘন্টা আপনি ধানটাকে ভেজাবেন। এর মিডিল টাইমটাকে জলটা চেঞ্জ করে দিতে হবে।
এর মিডিলে মানে 12 ঘন্টা ভিজালে 6 ঘন্টায় চেঞ্জ হবে, 18 ঘন্টা ভিজালে 9 ঘন্টায় চেঞ্জ হবে। ঠিক আছে? কেন বলছে এই যে সুপ্ত অবস্থায় ছিল বীজগুলো, এই সুপ্ত অবস্থা থেকে জাগ্রত হবে বীজগুলো, তারা যখন জাগ্রত হবে এই জল থেকে এই শুষে নেয় হাইড্রোজেন আর শুষে নেয় অক্সিজেন। ঠিক আছে? তাহলে ওই জলটাতে পড়ে রইল কি লিকুইড পড়ে রইল, ওর মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে গেল, হাইড্রোজেনের পরিমাণও কমে গেল। কারণ কি না ওই ও নিয়ে এসেছে, ওই বিষটা গ্রহণ করে নিয়েছে, ওই জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণটা মাত্রাটা কমে গেছে। সেই জন্যই বলছে যে এই জলটাকে যদি আপনি ফেলে দিয়ে আরেকবার জলটা দেন, ওই সেম টু অক্সিজেনটা বাড়িয়ে দিলেন আপনি। ওকে, তাহলে সেটাতে কি হবে, নিচের ফলের মাত্রা, ফল বেরোনোর মাত্রা এখানে 18 ঘন্টা মানে প্রথম ধরুন 12 ঘন্টা দিল, এই যে 6 ঘন্টা চেঞ্জ রেশনে বলেন ওটা করেন, এখানে এই 12 থেকে 18 ঘন্টা তারপর দুদিনই করে আপনি ভিজাচ্ছেন তাহলে 36 তাই করে 12 ঘন্টা জলে 12 ঘন্টা জল হ্যাঁ, তারপর চেক অনেক দিন আবার এরকম করে। হ্যাঁ, এটা আপনি বলে দিই, আপনি যদি 24 ঘন্টা ভেজান, যদি বীজ 24 ঘন্টা ভেজানো যায়, যদি 24 ঘন্টা ভেজান তাহলে কিন্তু আপনার বিডিলে আপনাকে 12 ঘন্টা পর চেঞ্জ করতে হবে। দুদিন তো ভেজায় না, 12 ঘন্টা বর্তমানে তো খাওয়া দিন ভেজায় না, বর্তমানে ধানের গোলা। না স্যার, এখানে সিস্টেম হচ্ছে আগে 12 ঘন্টা হয়তো জলে পড়লো, তারপর ছেঁকে নিয়ে ওটাকে মানে গরম রাখার জন্য কি বলে খড় সেটা তো করে, কিন্তু উনি বলছেন 12 ঘন্টা ভেজানোর পর আবার জল চেঞ্জ করে আবার 12 ঘন্টা। না না হ্যাঁ, ওইটা করার পরে আবারও জলে ফেলতে হয়। ওটা তুলে নিল, জলটা 12 ঘন্টা জলে ভিজিয়ে দিল বীজটাকে, দিয়ে তুলে রেখে দিল, ছড়ে গেল। আবার সন্ধ্যেবেলা আবার ঠিক একই রকম একই রকম 12 ঘন্টা ভিজিয়েছিল, আবার ওই পদ্ধতিতে আবার 12 ঘন্টা আবার 12 করে পিস। সেকে কতক্ষণ রাখে? ওটা এই 12 ঘন্টা না না 12 ঘন্টা রাখার দরকার নেই। না, জলটা যতক্ষণ না ইয়ে হচ্ছে আর কি। ছড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর সেটা তো 3 ঘন্টা হতে পারে। হ্যাঁ, সিস্টেম ঠিক আছে, সিস্টেম ঠিক আছে। ওই সিস্টেম যদি করে তাহলে ঠিক আছে, এরকম করা হয়। ওই সিস্টেম যদি করে তাহলে ঠিক আছে, কারণ জলটাকে ছেঁকে দিচ্ছে। আমাদের ওখানে কি করে না, এটাই সিস্টেম, কত কোনো সময় নেই, ওই জলটাই তুলে নিয়ে দিয়ে দেয়। ওই জলটাতে তুলে নিয়ে আবার একটা নতুন জলে দিয়ে দেয়। কারণ হচ্ছে কি না, এই অক্সিজেনের মাত্রাটা কমে যায় জলে, হাইড্রোজেনের মাত্রা কমে যায়, ওই দুটোকে নেয়, তাই আবার নতুন জল অ্যাড করে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে জলটা দেখুন যখন ভেজাবে দেখবেন কালারটা অন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালার অন্য হয়ে যাচ্ছে, কিছু তো বেরোয়, তাই তো কালারটা অন্য হয়। যেগুলো ওর বর্জ্য পদার্থ, নিচের যেগুলো বর্জ্য, যেটা ও নিতে পারছে না বা শরীরের মধ্যে আছে, সেই বর্জ্য পদার্থটাকেও বার করে। ঠিক আছে? এবার ওটাতেই যদি আপনি ভিজিয়ে রাখেন, ওই জলটাই পরবর্তীকালে ও আবার গ্রহণ করবে পরবর্তী 12 ঘন্টায়। হুম, ঠিক আছে? তাহলে ওই বর্জ্যগুলো যেগুলো ছেড়েছিল সেই বর্জ্যগুলোই আবার নেবে। তাই বলছে আপনি বর্জ্যগুলোকে ফেলে দিয়ে আবার একটা বর্জ্য জলটা ফেলে দিয়ে আবার একটা নতুন জল। নতুন জল ব্যবহার। এই দুটো কাজ। 1 নম্বর হচ্ছে 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন অক্সিজেনের মাত্রা কমে যায়। 2 নম্বর হচ্ছে বীজ যে বর্জ্য পদার্থ ছাড়ে সেই বর্জ্য পদার্থরা আবার যেন গ্রহণ করতে পারে, তাই নতুন জল। কিন্তু দুটোই কিন্তু ইম্পর্টেন্ট না, লিখে নিন, দুটো লিখে নিন। যে জলটা ঝরে গেল, 1 ঘন্টা রাখলেন, জলটা ঝরে গেল, দিয়ে আবার নতুন জলে দিলেন, তাহলে ঠিক আছে। আমি মনে করছি কি যে 12 ঘন্টা দিলেন, আবার 12 ঘন্টা ভিজে দিলেন, শুকুর দিলেন, দিয়ে আবার 12 ঘন্টা ভিজে সেরকম না, সেরকম জলটা ঝরে যাবে, আধ ঘন্টা 1 ঘন্টা, আপনি আবার নতুন জল। ঠিক আছে। স্যারকেও এটা নিশ্চয়ই ফিল করতে হচ্ছে, আমি জানি না, তাও ফিল বলছি আমি। মাশরুম যখন করেছেন উনি হ্যাঁ কি না বলবেন না। মাশরুম যখন করেছেন অনেক লোকে হেসেছে, এটা আবার কি করছিস। কিন্তু কিন্তু আপনার উনি যখন মাশরুম করে দাঁড়িয়ে গেছেন, ওনাকে সবাই জিজ্ঞাসা করতেছে কি করে করিস কিনা। ঠিক আছে? মানে হচ্ছে নতুন কোনো কিছু কাজ আপনি যখন করছেন, যে কোনো নতুন স্যারও যখন নতুন কোনো কিছু করেছে হয়তো ওই কাজেরই, লোকে কি করছিস এসব কি করছিস এসব কথা নিশ্চয়ই বলি, জিজ্ঞাসা করুন, বলে না বলেছেন অনেকে, কিন্তু আপনি করবে। আপনি যখন ওই বলেছেন যে এই জৈব ওষুধটা লাগালে রেসপন্স করেছেন, কে বিভিন্ন রেসপন্স খারাপ কিছু আপনাকে বলবে না, জেনে
পরেই কিন্তু আবার আপনার খোঁজ করবে। খারাপটা আগে গ্রহণ, পরে বিশ্বাস। আগে খারাপটা ভাববে তো সবার, হ্যাঁ। পরে বিশ্বাস করবে। সবাই না এর মধ্যে কিছু লোকই আছে বলছে কিছু ভালো আছে স্যার বেশিরভাগই খারাপ তো আপনারা যদি এই হাসি শব্দ শুনে যদি মনে করেন ব্যাককে চলে আসেন তাহলে কিন্তু নতুন কিছু আর করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনি আপনি একটা মনে করুন ঘরে রান্না করেন, স্বামীর দেখাশোনা করেন, ছেলে সন্তান পালন করেন, আপনি একটা ছোট বাগান করলেন, প্রথম অবস্থায় সবাই পাড়ার বৌদিরা বা বড়মারা কি করছে ভাই এতলায় এটা হবে না। সব জিনিসের যে ব্যবসা করতে তাকেও অনেক আঘাত পেতে হয়ে হ্যাঁ। বডি সে সাকসেস তখন তো এটাতে দিদিরা বেশি করে, দাদারা নয়, দিদিরা কি করে ব্যাকে চলে আসে আর সেই রাস্তায় যায়, যেমন রান্না করছে খাচ্ছে, আবার যদি সে ভিডিও হয় না তাহলে তো ব্যাকে দিদিদেরই বেশি আগ্রহটা মাসুম এই ব্যাচে। আগ্রহটা তাহলে আলাদা জিনিস, আর সেটা প্র্যাকটিক্যাল করা আলাদা জিনিস, তাকে মার্কেট করা, মার্কেটিং করা। সেটা আকাশ পাতাল। কিন্তু আগ্রহ আপনার হলো বাড়ির জন্য খাওয়ার জন্য করলেন, আর আপনি 100টা করে নিলে তখন থুতু করবেন, বলবেন অত মাসে খাবো কি করে, তখন বিক্রি করার জন্য খুঁজবেন। এবার মার্কেটটা আপনি তখন ঠিকঠাক আগে মার্কেট করে দেবেন, তারপরে প্রোডাকশন মার্কেটিংটা কিন্তু দেখাবো স্যার। মার্কেটিংটা দেখিয়ে দেবো আপনাদের। প্র্যাকটিক্যাল তো হবে আপনাদের, বুঝলে তো হওয়ার তো লাভ নেই, প্র্যাকটিক্যাল হবে আপনাদের কাছে শেখাবে। একদম হাতে কলম ওই যে এবং মুক্তি বৌদির বাড়ি যাওয়া হবে না। কালকে কেউ মিস করবেন না, বিশেষ করে ওই দিদিদের বলছি, কেউ মিস করবেন না। মুক্তি বৌদির বাড়ি যাওয়া হবে এই পেছনে, ওই 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 ডাক্তার কাছে সাইড দিয়ে যাওয়া হবে। ওই ভেতরে একটুখানি পায়ে হাঁটবে। মুক্তি বৌদি আজকে এসেছেন নাকি? না না না, মুক্তি বৌদি মাসুমের এপ্রিলের 26 তারিখের ব্যাচ ছিল ওখানকার 314 নম্বর ব্যাচ, এটা চলছে 321 নম্বর। মে মাসের জাস্ট 5 কি 6 তারিখ আমাকে বললেন যে আপনার কাছে বীজ পাওয়া যাবে। মানে ওই দিন মুক্তি বৌদি তার আগে যে স্যার এসেছিলেন, ওদের বাড়িতে একটা 6 সপ্তাহের ট্রেনিং হয়েছিল, কিন্তু 5 সপ্তাহে একদিন, মাঝখানে 2 সপ্তাহ গ্যাপ দেওয়া হলো। তার মানে স্টার্টিং টু এন্ড অবধি মাসুম খুঁজিয়ে দেখানো হলো। ওই ট্রেনটা আমি ছিলাম। তারপরে এপ্রিলে এখানে আমাকে আসে দিতে, তো উনি বললেন যে স্যার বুঝতে পারছেন কে বলতো না, আমি বিরিয়ানি মতো সম্পদার বাড়িতে যে প্যাকেটে অবস্থায় থাকাকালীন ভালো বীজ আর খারাপ বীজ চেনাটা দুষ্কর। প্যাকেট অবস্থায় থাকবে, ঠিক আছে? প্যাকেট তো আপনাকে কেটে দেবে না, না ঠিক আছে? দেখাও যাবে হ্যাঁ, কিছু কিছু দোকানদার প্যাকেট কেটে দেয় যারা খুচরো বিক্রি করে, ওকে, আমাদের এখানে কেটে দেবে কেটে দেয়। হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা দেখাটা সুবিধা হ্যাঁ, দেখবেন ভালো কোয়ালিটির বীজটাকে কেটে দেবে, খারাপ যেগুলো আছে সেগুলোই দেবে। আপনি নিন না 10 গ্রামের দাম, দেখুন আপনি 5 গ্রাম নিতেন, 10 গ্রাম কিনুন, দুজন মিলে কিনুন, যান গিয়ে দুজন মিলে কিনুন, তাতে কি হবে আপনার 5 গ্রাম করে ভাগ করে নেবেন। আমি বলতে চাইছি এটা, কিন্তু প্যাকেট আপনার কি না, যে প্যাকেটগুলোতে দেখবেন প্রথমে দেখবেন স্ক্যানার থাকে, স্ক্যানার। একটা স্ক্যানার থাকে প্যাকেটের মধ্যে, সেই বীজটা হচ্ছে দুর্দান্ত স্ক্যানার। এখনকার দিনে এই স্ক্যানারটা হচ্ছে আসল, এইটা যদি থাকে জানবেন আপনি এই বীজটা কোয়ালিটিটা, আমি চোখ বুঝে ভালো স্ক্যান করে রিপোর্ট দেখা যাবে। এই স্ক্যান করলে আপনি এর তথ্য পেয়ে যাবেন, টোটাল তথ্য। স্ক্যানার আপনার ফোনে আছে, ওই অ্যাপটা ডাউনলোড করলেন, স্ক্যানারে লাগালেন, এর টোটাল তথ্য, কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে, বীজটা কবে আনা হয়েছে, কোথায় কোম্পানি, কে তৈরি করে, প্রথম কবে তৈরি হয়েছিল, বীজটা কতদিন থাকবে, সমস্ত কোম্পানির যা কিছু ডকুমেন্ট সব কিছু এটাতে পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, স্যার এই যেগুলো প্যাকেটগুলো লোকাল থেকে। যেগুলো খারাপ বীজ সেগুলোর ক্ষেত্রে স্ক্যানারগুলো এরকম টাইপের হয়। আচ্ছা। এই স্ক্যানারগুলো কাগজ মারা থাকে বা ছোট প্রিন্ট মারা থাকে, বুঝতে পারলেন? তো এই স্ক্যানারগুলো হচ্ছে পুরোনো স্ক্যানার, এগুলো আগে চলতো, কিন্তু এখনকার দিনে স্ক্যানার হচ্ছে এগুলো, ওকে। আগে এই স্ক্যানারগুলো চলতো, কারণ আমি এটা খারাপ বলছি তা নয়, এর তুলনায় এটা খারাপ, তার মানে এটা খারাপ তা নয়, বুঝতে পেরেছেন? কিছু কিছু বীজে দেখবেন স্ক্যানার থাকবেই না, তার জন্য আমি এনেছি। স্ক্যানার আছে কিছু না নেই,
এইগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো, ঠিক আছে? এই বীজগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। বীজগুলোর একটু দাম কম হয়, সবাই দাম কমের দিকে ঝোঁকে। দেখুন বীজের দাম কম দিয়ে বসাবো, এই বীজটার দাম, এই বীজটার হার্ডলি 100 গ্রামের বীজ, এই বীজটার দাম হচ্ছে 200 টাকা, প্রিন্ট 200 টাকা, 200 টাকাই ধরুন। 100 গ্রামের বীজের দাম, উচ্চ বীজের দাম 200 টাকা। আপনার এটা সব থেকে ভালো বীজ যদি হতো 400 টাকা দাম নিত, 200 টাকা বেশি নিত। জানেন কি এইটার যা ফসল হবে ওই ভালো বীজটার ফসল ডবল হবে। তাহলে আপনার ফসলে তো 200 টাকা কেন দেবো, ওখানে আরো 2000 টাকা বেশি আছে, তাই না? তাহলে আমি বীজটাকে সবসময়ের জন্য বেশি দাম হলেও ভালো ব্যবহার, বীজ সবসময় জেনুইন, এটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন। জেনুইন বীজ ব্যবহার করব, বীজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। আর হচ্ছে এটা হচ্ছে ঘরোয়া বীজ, ঠিক আছে? এটা সংরক্ষণ করতে হয় কিভাবে, আমি সংরক্ষণ করিনি, সংরক্ষণ করতে হয় কিভাবে সেটা আপনাদের বলে দিচ্ছি। জৈবিক উপায়ে সংরক্ষণ করতে গেলে আপনার হলুদ গুঁড়ো লাগবে, লঙ্কা গুঁড়ো লাগবে, ঠিক আছে? এই দুটো জিনিস লাগবে। কি করতে হবে না, এর সাথে 1 চামচ হলুদ গুঁড়ো মেশাবেন, আর নিম পাতা লাগবে। নিম পাতা ড্রাই করে শুকিয়ে সেটাকে হাতে করে ঘুরিয়ে নেবেন, দিয়ে এটাতে দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নিম পাতা শুকনো, সেটা ডাস্ট করে ওটা মিশিয়ে দেবেন, দিয়ে রেখে দেবেন। কেন? হলুদ গুঁড়ো 100 গ্রাম যদি হয়, 100 গ্রামে আপনি 1 চা চামচ, টেবিল চামচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচের কম মানে হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর নিম পাতা আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? তাহলে 100 গ্রামে 500 গ্রাম নিম পাতা দিতে নিম পাতার ডাস্ট। নিম পাতাটার ওয়েটটা করে নেবেন, ওটা এটা কি 100 গ্রামের 20 গ্রাম শুকনো নিম পাতা আছে, 20 গ্রাম সেটা শুকিয়ে করে। এই বীজটা আপনার কোনো রকম পিঁপড়ে লাগবে না, কোনো রকম ছত্রাক লাগবে না। বেশিরভাগ তো হচ্ছে সমস্যা হচ্ছে পিঁপড়ে লেগে যাচ্ছে, ছত্রাক লেগে যায়, পতঙ্গ লেগে যায়, ঠিক আছে? তো এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে? আর মেশানো যে হবে, কখন মেশানো হবে? মানে শুকনো করে না আগে তো শুকনোর কথা বলে দিয়েছে শুকনো কি করার পরে এটা হচ্ছে আচ্ছা, মানে মিশিয়ে এই তিনটে মিশিয়ে রাখতে চারে রেখে সেটা ওটা শুদ্ধ থাকবে, সেই জিনিসগুলো তো থাকে না, যখন তখন আছে বেরোতে দিতে হবে। সবই শুকনো, সবই শুকনো। হ্যাঁ, আরেকটা কথা বলি, তাতে যদি এই বীজটার মধ্যে যদি হালকা ট্রাইকোডার্মা দিয়ে দেন, দিয়ে রাখেন, আমরা দেখুন এই বীজটা দাঁতে দিয়ে না, আমি ঠিক আছে। পটাশ করে শব্দ হলো, মানে 12% দেওয়া আছে। নেই মানে বুঝতে পারলেন? পটাশ করে একটা শব্দ হলো না?